ইনফ্লামেশন, হিলিং রিপেয়ার, জেনেটিক্স এবং নিওপ্লাসিয়া, এই কয়টা নিয়ে আমাদের আলোচনা হয়। তো যতগুলা টপিক আছে এর মধ্যে নিওপ্লাসিয়াটা আপনাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য জেনারেল প্যাথোলজির যতগুলো টপিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে এটা আমাদের শুধু দৈনন্দিন জীবনে এই পেশেন্টগুলো নিয়ে শুধু ডিল করতে হয় বেশি না, এই পেশেন্টের কারণে এবং আমাদের পারিবারিক কারণে তো আছেই, কিন্তু সবচেয়ে বড় যে কারণে আমাদের আজকের এই ক্লাস এটা হলো পোস্ট গ্রাজুয়েশনের চান্সের ব্যাপারে নিওপ্লাসিয়া থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। ঠিক আছে, আমি আপনাদের ফার্স্ট একটা স্লাইড দেখাই, যেটা হলো 2019 পর্যন্ত এখন পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। যে দেখেন 2015-তে কোশ্চেন এসেছিল এমএসএ 14টা, 2016, 13, 10, 11, 5। আপনি যতগুলো কোশ্চেন নিওপ্লাসিয়া থেকে দেখবেন, জাস্ট এটাকে যদি ডাবল করে দেন, জাস্ট জেনারেল প্যাথোলজিতে প্রিভিয়াস ইয়ারে রেসিডেন্সি বা ডিপ্লোমায় যে কোশ্চেনগুলো এসেছিল আপনি সংখ্যা পাবেন। যেমন ধরেন 2015-তে এসেছিল 14টা, ঠিক 14 ডাবল করে যদি দেন 28, টোটাল 28 কোশ্চেন এসেছিল আপনার 2015 সালে রেসিডেন্সি পরীক্ষায় প্যাথোলজি থেকে। তার মানে প্যাথোলজি পরীক্ষায় জেনারেল প্যাথোলজি থেকে যতগুলো কোশ্চেন আমাদের রেসিডেন্সিতে অথবা ডিপ্লোমা এক্সামগুলোতে আসে এর প্রায় 40 to 50% কোশ্চেন শুধুমাত্র নিওপ্লাসিয়া থেকেই থাকে। তার মানে আমাদের যখন প্যাথোলজি আমরা রিভাইজ করব এক্সামের আগে, আমরা যেন নিওপ্লাসিয়াটা খুব ভালো করে পড়ে যাই। এখন এটা তো গেল 2019 পর্যন্ত স্ট্যাটিস্টিক্স। 2020-তে কিন্তু এই সব স্ট্যাটিস্টিক্স ব্রেক করছে। 2020-তে শুধু নিওপ্লাসিয়া থেকেই 17টা কোশ্চেন আসছে, 17 কোশ্চেন ফ্রম নিওপ্লাসিয়া, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আজকে যারা ক্লাস করতেছেন আমার, এরা যদি আপনারা যদি আমার প্রিভিয়াস কোনো ক্লাস করে থাকেন রেসিডেন্সি এক্সামের, তো আপনারা জানতে পারবেন আমি লাস্ট ইয়ার রেসিডেন্সি এক্সামের জন্য নিওপ্লাসিয়ার যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে শুধু ইনফিনিটি স্টার যে টপিকগুলোতে দিয়েছিলাম, 2 স্টার 3 স্টার 4 স্টারও না, শুধু ইনফিনিটি স্টারের টপিকগুলো থেকেই এবার রেসিডেন্সি পরীক্ষায় সবগুলো কোশ্চেন এসেছে। এর মানে এই না যে এই আপনাদের নেক্সট ইয়ার এক্সামেও সবগুলো সেম হবে, চেঞ্জ হতে পারে, কিন্তু নিওপ্লাসিয়া থেকে যে টপিকগুলো আজকে আপনাদের পড়ানো হবে, যেভাবে পড়ানো হবে, এবং আমি আপনাদের কিছু টেকনিক বলে দেবো, আপনারা যদি এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন অবশ্যই জেনারেল প্যাথোলজিতে আপনাদের এক্সাম অবশ্যই ভালো হবে। তো আসেন আমরা শুরু করে দিই। নিওপ্লাসিয়া টপিকটা বড়, কিন্তু টপিকের মধ্যে কিছু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর টপিক আছে এবং ম্যাক্সিমাম টপিকটাই নিওপ্লাসিয়া। আপনারা যারা বিভিন্ন সময় পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়েছেন বা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছেন আপনারা ভালো করেই জানেন যে নিওপ্লাসিয়ার ম্যাক্সিমাম টপিক বক্স বেসড। আপনাকে বক্স পড়তে হবে, একবার না বারবার পড়তে হবে। যদি আপনি বারবার পড়েন তাহলেই আপনার রেসিডেন্সি বা ডিপ্লোমা এক্সামটা ভালো হবে। কারণ আপনারা জানেন রেসিডেন্সি পরীক্ষায় 3 ঘন্টায় আপনাকে 200টি কোশ্চেন আনসার করতে হয়, সময় পাওয়া যায় না। কোশ্চেন কমন থাকে কিন্তু আপনার তাড়াহুড়ার কারণে আপনি একটু প্রশ্নটা একটা ওভারলুক করে ফেলেন, পুরোটা প্রশ্ন আপনি পড়তে পারেন। আমি আপনাদের দেখাবো কি কি ভুল আপনারা ইজিলি করেন পরীক্ষায়। এগুলো যদি আপনারা একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দেন তাহলে এই ভুলগুলো আর হবে না। তো উইদাউট এনি ডিলে উই শুড স্টার্ট আওয়ার নিওপ্লাসিয়া ক্লাস টুডে। আর আমার ক্লাসের একটা বিষয় হলো আমি আপনাদের ক্লাসে প্রিভিয়াস কোশ্চেন সব সলভ করাই। কোশ্চেন সলভ করলে কি হবে, পোস্ট গ্রাজুয়েশন চান্স পাওয়া মেইন একটা মানে টেকনিক হলো আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন। আপনি সেটা এফসিপিএস পার্ট 1 দেন, আপনি ডিপ্লোমা দেন, আপনি রেসিডেন্সি দেন, আপনি যে পরীক্ষায় দেন না কেন আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। ধরেন আপনি টিউমার মার্কার পড়লেন, খুব ভালো করে পড়লেন, শীট পড়লেন, রবিন্স পড়লেন, আর কয়েকটা টেক্সট বই পড়লেন, অনেক কিছু পড়লেন টিউমার মার্কার থেকে, কিন্তু টিউমার মার্কার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসলো, কোশ্চেনগুলো কিভাবে তারা করে, কোন স্টেমগুলো তারা কিভাবে করে, এগুলো যদি আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি যদি সলভ না করেন আপনার কখনোই পরীক্ষা হলে গেলে সহজ কোশ্চেন আপনার কাছে কঠিন লাগবে। তাই পরীক্ষা হলে যেন আপনি প্রশ্নগুলো আপনার কাছে কমন পড়ে, আপনি যেন সহজে সেগুলো আনসার করতে পারেন, এর একটা অন্যতম টেকনিক হলো আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি যত বেশি সলভ করবেন আপনার মধ্যে কনফিডেন্স তত আর্লি গ্রো করবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা টপিক পড়াবো, সেই টপিকের সাথে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে, কি কি কোশ্চেনে আপনাদের কনফিউশন হতে পারে এবং কি কি কোশ্চেন আসলে আপনি ট্রু ফলস দিবেন, কিভাবে দিবেন, আমি সেটা আপনাদের বলে দিব আজকে। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক নিওপ্লাসিয়া। তো ফার্স্টে আমরা চলে যাব পেজ নাম্বার 6, সেল সাইকেল। সেল সাইকেল নিয়ে আমরা কথা বলবো। আমরা সেল সাইকেল আমরা যদি হিস্টোলজি ক্লাস করে থাকি আমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছি হোয়াট ইজ সেল সাইকেল। তো আমি সেল সাইকেলটাকে সহজ করে একটু বোঝাবো নিওপ্লাসিয়ার জন্য। আমরা সবাই জানি সেল সাইকেলে দুইটা ফেজ থাকে, ইন্টারফেজ এবং মাইটোসিস। তো সেল সাইকেলের ডেফিনেশনটা এরকম, দ্য অল্টারেশন বিটুইন ইন্টারফেজ এন্ড মাইটোসিস। ইন্টারফেজ and mitosis, এই ইন্টারফেজ এবং মাইটোসিস, ইন্টারফেজ হবে দেন মাইটোসিস হবে, মাইটোসিস হবে দেন ইন্টারফেজ হবে, ইন্টারফেজ মাইটোসিস, মাইটোসিস ইন্টারফেজ, দিস অল্টারেশন দিস সাইকেল ইজ কল্ড সেল সাইকেল। তো আমাদের আজকের পড়ার মধ্যে আমরা মাইটোসিস নিয়ে কথা বলবো না, মাইটোসিস নিয়ে কথা বলার জন্য আপনাদের হিস্টোলজি ক্লাস আছে। আমাদের আজকের টপিকে একটু ইন্টারফেজ নিয়ে কথা বলবো। ইন্টারফেজে আপনার কয়টা স্টেজ আছে? ইন্টারফেজে স্টেজ আছে আপনার 4টা,
জি নট অথবা জি জিরো বলতে পারেন, G1 S G2, জি নট, G1 S এবং G2, এই চারটা স্টেজ আছে আপনার ইন্টারফেসে। আপনারা শীটে তিনটা ফেজ পাবেন, G1 পাবেন, S পাবেন, G2 পাবেন, জি নটটা পাবেন না, কারণ এই স্টেজটাকে বলা হয় নিষ্ক্রিয় স্টেজ। এই স্টেজের কোনো ফাংশন নেই, জি নট স্টেজের কোনো ফাংশন নেই, এটা একটা নিষ্ক্রিয় স্টেজ। আমরা কথা বলবো G1 S এবং G2 নিয়ে, কিন্তু জি নটেরও ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যা আমাদের সেল সাইকেলে লাগবে, সেটা আমি আপনাদের ধাপে ধাপে বলে দিচ্ছি। This is cell cycle. G1 S G2, this form interphase, then mitosis, আবার ইন্টারফেজ হবে, মাইটোসিস হবে। This is called cell cycle. আচ্ছা, তো S ফেজ নাম S কেন? This is called synthetic phase. Synthetic phase. Synthetic phase কেন নামটা হলো? কারণ এখানে ডিএনএ সিনথেসিস হয়। কি সিনথেসিস হয়? ডিএনএ সিনথেসিস হয়। এখন আমাদের ইন্টারফেজে যতগুলো ফেজ আছে, আমাদের G1 আছে, S আছে, G2 আছে। আমাদের আজকে টপিক কি? আমাদের আজকে টপিক হলো নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়াটা মানে কি? অ্যাবনর্মাল বা আনকন্ট্রোল প্রলিফারেশন অফ সেল হবে। সেলের প্রলিফারেশন যেটা হবে সেটা অ্যাবনর্মাল হবে বা আনকন্ট্রোল থাকবে। তো সেলের একটা প্রলিফারেশন কি দিয়ে হয়? আমাদের যে এক একটা সেল আমাদের বডিতে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে? ডিএনএ দিয়ে তৈরি হয়েছে। তো ডিএনএ যখন অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে তখন সেলের অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে। ডিএনএতে যখন ডিফেক্ট থাকবে, ডিএনএ যখন আনকন্ট্রোল ভাবে প্রলিফারেশন হবে, তখন আমাদের টিউমার, ম্যালিগন্যান্সি এসব প্রডিউস হবে। ঠিক আছে? তো সেই ডিএনএটা কোথায় তৈরি হইতেছে? এস ফেজে। এই জন্য আপনার শিটে লিখে রাখতে পারেন যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ ইন ইন্টারফেজ। মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এস ফেজে ডিএনএ সিনথেসিস হচ্ছে। ঠিক আছে? এবং এই ফেজের নাম হলো সিনথেটিক ফেজ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ। এখন আমি আপনাদের যদি বলি যে আমি একটা পেশেন্টকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেব, একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে, আমি তাকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেব, তো সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগটা কোন ফেজে কাজ করবে? এস ফেজে কাজ করবে। আপনাদের পরীক্ষার কিন্তু এটা একটা স্ট্যাম্প যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোন ফেজে কাজ করবে? এস ফেজে কাজ করবে, কারণ তাকে ডিএনএ সিনথেসিসটাকে ব্লক করতে হবে, কারণ ডিএনএ সিনথেসিসের অ্যাবনর্মাল প্রলিফারেশনের কারণে আমাদের টিউমার হচ্ছে। তাই অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো কোন ফেজে কাজ করবে? এস ফেজে কাজ করবে। ঠিক আছে? এখন এস ফেজ হলো সিনথেটিক ফেজ। এস ফেজের আগের ফেজের নাম G1, তার মানে G1 এর নাম হলো প্রি সিনথেটিক, এবং এস সিনথেটিক ফেজের পরের ফেজের নাম হলো G2, সো দিস ইজ কল্ড পোস্ট সিনথেটিক। ক্লিয়ার? সিনথেটিক ফেজ এর আগের ফেজের নাম প্রি সিনথেটিক ফেজ, সিনথেটিক ফেজের পরের ফেজের নাম পোস্ট সিনথেটিক ফেজ। এখন আপনাদের পরীক্ষায় আরেকটা স্টেম আছে, আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন। রেগুলেটরি প্রোটিন, আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন কোন ফেজে তৈরি হয়? স্টেমটা আপনাদের রেসিডেন্সি পরীক্ষা, ডিপ্লোমা পরীক্ষা এভাবে আসে যে আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন সিনথেসিস অকার্স ইন G1 ফেজ, আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন সিনথেসিস অকার্স ইন G2 ফেজ। দুইটা স্টেম পাশাপাশি দিয়ে দেয়। তো আপনারা যাদের পড়া থাকে তারা পারবেন, কিন্তু যাদের পড়া নেই তারা হয়তো চিন্তা করবেন যে G1 এবং G2 দুইটা যে কোনো একটা হবে, ঠিক না? তো আপনারা জেনে রাখেন এই আনসারটা হলো G1 এবং G2 বোথ ফেজে আরএনএ এবং রেগুলেটরি প্রোটিন তৈরি হয়, কিন্তু তাদের ফাংশনটা ভিন্ন। হ্যাঁ, যে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন G1 ফেজে তৈরি হচ্ছে তার ফাংশন হলো ডিএনএ সিনথেসিস করা, কারণ G1 ফেজের পরে কোন ফেজ? এস ফেজ। এস ফেজে ডিএনএ সিনথেসিস হয়। সেই ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য যে কাঁচামাল লাগে, যে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন লাগে ডিএনএ সিনথেসিসের জন্য, সেটা তৈরি হচ্ছে G1 ফেজে। এবং G2 ফেজে যে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তৈরি হচ্ছে, G2 ফেজে যে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তৈরি হয় সেটা তৈরি হয় মাইটোসিস হওয়ার জন্য। আমরা বুঝতে পেরেছি যে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তারা G1 এও আসলেও আপনি ট্রু দিবেন, G2 তে আসলেও আপনি কি দিবেন? ট্রু দিবেন। কিন্তু G1 এর আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিনের ফাংশন হলো এস ফেজে ডিএনএ সিনথেসিসের জন্য, এবং G2 ফেজের আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিনের ফাংশন হলো এম ফেজে মাইটোসিসের সেল ডিভিশনের জন্য। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে সংক্ষেপে আবার একটু সেল সাইকেলটা বলে দিই, আপনার সেল সাইকেল কি পড়বেন, জাস্ট আমার কথাগুলো যদি মনে রাখেন তাহলেও হবে এই শিটে এগুলো পড়ার থেকে। যে সেল সাইকেলে আমার তিনটা ফেজ আছে ইন্টারফেজের, G1 S G2, কিন্তু টোটাল হলো চারটা। আমাদের G0 আছে। G1 ফেজে আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তৈরি হয়, সেটা এস ফেজের ডিএনএ সিনথেসিসের জন্য কাজে লাগে। দেন G2 ফেজে আবার আরএনএ এন্ড রেগুলেটরি প্রোটিন তৈরি হয়, যেটা এম ফেজের মাইটোসিসের জন্য লাগে। দিস ইজ অল অ্যাবাউট সেল সাইকেল এন্ড স্টেজেস অফ ইন্টারফেজ। এখন আপনাদের আরেকটা ছোট্ট কথা শিটে লিখতে হবে। আপনাদের শিটে পেজ নাম্বার 6-এ
নিচে দেখেন লেখা আছে রেডিও সেন্সিটিভ ফেজ এন্ড কেমো সেন্সিটিভ ফেজ, দুইটা লিখে ডট দেয়া আছে। রেডিও সেন্সিটিভ ডট 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 দেয়া আছে, কেমো সেন্সিটিভ ডট 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 দেয়া আছে। এই জায়গাগুলো একটু পূরণ করে নেন, হ্যাঁ লিখে নেন। রেডিও সেন্সিটিভে লিখবেন আর কেমো সেন্সিটিভে লিখবেন। আগে লিখে নেন, পরে আমি বোঝাচ্ছি। আচ্ছা আসেন, রেডিও সেন্সিটিভ এম G2 G1 S, কেমো সেন্সিটিভ S M G2 G1। আপনাদের এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসবে? দ্যাট মিন্স M ইজ দ্য মোস্ট রেডিও সেন্সিটিভ ফেজ, M ইজ দ্য মোস্ট রেডিও সেন্সিটিভ ফেজ। আর সিনথেটিক ফেজটা কি? রেডিও রেজিস্ট্যান্ট, ঠিক আছে। S ফেজ কেমো সেন্সিটিভ, G1 ফেজ কেমো রেজিস্ট্যান্ট। আপনাদের কোশ্চেনটা এভাবেই আসবে যে M ইজ দ্য রেডিও সেন্সিটিভ ফেজ, ট্রু অর ফলস? ট্রু। S radio resistant phase, S chemo sensitive phase and G1 is the most chemo resistant phase। এভাবে আপনাদের কোশ্চেনটা আসবে। হ্যাঁ আসেন আপনাদের একটা পিকচার দেখায়, আপনাদের পেজ নাম্বার 7 এই কোশ্চেনটা আছে। এই যে এই পিকচারটা, এটা আপনাদের ডেভিডসনের পিকচার। এই পিকচারটা থেকে আপনাদের রেসিডেন্সিতে কোশ্চেন আসে। এই স্ট্যাম্পটা, এই বক্সটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই স্ট্যাম্পটা আপনাদের পরীক্ষায় দেয় অ্যান্টিবায়োটিক্স এন্ড অ্যালকাইলিটিং এজেন্ট কোন ফেজে কাজ করে। অ্যান্টিবায়োটিক্স এন্ড অ্যালকাইলিটিং এজেন্ট আপনাদের কোন ফেজে কাজ করে, এটা আপনাদের পরীক্ষায় অনেক সময় দেয়। এস ফেজ থেকে G1 ফেজে থেকে, কিন্তু ভালো করে লাইনটা পড়েন, দেখেন কি লেখা আছে, অ্যাক্ট অন এন্টায়ার সাইকেল, পুরো সাইকেলে এটা কাজ করে, সব ফেজে তার কাজ অ্যালকাইলিটিং। এবং যেটা আমি আপনাদের বলেছিলাম অ্যান্টি মেটাবোলাইটস অর অ্যান্টি ক্যান্সার ড্রাগস আর অ্যাক্টস অন এস ফেজ। হ্যাঁ এই ছবিটা 7 নাম্বার পেজে আছে, এই ছবিটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো পুরো সেল সাইকেল এই টপিকটাকে আপনারা 2 স্টার দিয়ে রাখতে পারেন, 2 স্টার ইম্পর্টেন্ট। আসলে আমরা সেল সাইকেল থেকে একটু কোশ্চেন সলভ করি। রেসিডেন্সি এক্সামগুলো কি কোশ্চেন এসেছে। আচ্ছা দেখেন, ডিএনএ রেপ্লিকেশন অকার্স ডিউরিং G1 ফেজ, ইট ইজ ট্রু অর ফলস? আমি কিন্তু আপনাদের শুরুতেই বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস কোন ফেজে হবে? এস ফেজে হবে। ক্রোমাটিডস আর জয়েন্ট এট দ্য টেলোমিয়ার, আপনারা এটা হিস্টোলজি ক্লাসে খুব ভালো করে পড়েছেন বা পড়বেন যে ক্রোমাটিডস ইজ এ ক্রোমোজোম, ওয়ান ক্রোমোজোম, দিস ওয়ান ক্রোমোজোম, ওয়ান ক্রোমোজোম কনসিস্ট অফ 2 ক্রোমাটিড, এক একটা ক্রোমাটিড আর জয়েন্ট এট সেন্ট্রোমিয়ার। হ্যাঁ জয়েন্টের টেলোমিয়ার না, টেলোমিয়ারকে বলা হয় ক্রোমোজোমের প্রান্তকে, যে কোনো একটা প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। হ্যাঁ অপশন সি, ক্রোমাটিড সেগ্রিগেশন অকার্স টুয়াইস ইন মিওসিস, এটা আপনারা ভালো জানেন যে মিওসিসে 2টা ধাপ হয়, মিওসিস 1 2, এবং 2টা ধাপে 2বার সেগ্রিগেশন হয়। ডিএনএ রিকম্বিনেশন ইন মিওসিস অকার্স বাই কায়াজমাটা, আপনারা জানেন যে ডিএনএ রিকম্বিনেশন মিওসিসে 2টা ধাপ আছে, এরকম সেল ডিভিশনে পড়েছেন যে এই অংশটাকে বলা হয় কায়াজমাটা, যে জায়গায় 2টা ক্রোমোজোমের আদান প্রদান হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার। হ্যাঁ এন্ড টেলোমিয়ার শর্টেনিং অ্যাসোসিয়েটেড উইথ সেলুলার এজিং ইজ ভেরি মাচ ট্রু। ইট সেলুলার এজিং যে আপনাদের সেল ইনজুরি ক্লাসে এটা আপনাদের পড়ানো হয়। এই যে এই কোশ্চেনটা আপনাদের এসেছিল মাস 12-এ, এই কোশ্চেনটা আগে সলভ করে পরে বলে দিই। সিচুয়েটেড বিটুইন প্রোফেজ এন্ড মেটাফেজ, ইন্টারফেজ, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি যে ইন্টারফেজ কিসের মধ্যে থাকে, বিটুইন 2 মাইটোসিস। কোনো প্রোফেজ মেটাফেজ দিলেও ফলস দিবেন, প্রোফেজ টেলোফেজ অ্যানাফেজ মেটাফেজ যাই দেখ আপনি ফলস দিবেন। আনসার শুধু ট্রু হবে কোনটা? সিচুয়েটেড বিটুইন 2 মাইটোসিস। হ্যাঁ আসেন, বি এ রেস্টিং স্টেজ বিটুইন সেল ডিভিশন, ট্রু। অ্যাসোসিয়েটেড উইথ গ্রোথ অফ এ সেল, সেলের গ্রোথ কি দিয়ে হয়? সেলের গ্রোথ হয় আরএনএ দিয়ে, সেলের গ্রোথ হয় ডিএনএ দিয়ে, সেলের গ্রোথের জন্য লাগে প্রোটিন। সেই তিনটাই কোথায় তৈরি হচ্ছে? তিনটাই আমাদের ইন্টারফেজে তৈরি হইতেছে। তাহলে এটা ট্রু না ফলস? ট্রু। অ্যাকম্পেনিড বাই একুমুলেশন অফ আরএনএ, ট্রু, আরএনএ তৈরি হচ্ছে। এবং সিচুয়েটেড বিটুইন অ্যানাফেজ এন্ড টেলোফেজ, আমি আগেই বলেছি এগুলো যাই দেখ আপনি ফলস দিবেন, আনসার শুধুমাত্র ট্রু হবে, সিচুয়েটেড বিটুইন 2 মাইটোসিস। এই কোশ্চেনটা আপনাদের এসেছে স্মিথডি থেকে। আমরা সবাই জানি যে আমাদের 3টা বই পড়তে হয় পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোশ্চেন সলভের জন্য, রডডি, স্মিথডি এবং লামলি। তো প্যাথোলজির জন্য এবং মাইক্রোবায়োলজির জন্য আমরা স্মিথডিটা ফলো করব। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি লাস্ট ইয়ার রেসিডেন্সি যখন পড়িয়েছিলাম তখন এই কথাটা বলেছিলাম যে আমাদের স্মিথডি যখন কোশ্চেন আমরা সলভ করব, রডডি লামলি, ওই কোশ্চেনটা ওই বইয়ে যেভাবে আনসার দেওয়া আছে আমরা সেটাই ফলো করব পরীক্ষায়। ওখানে যদি ট্রু দেওয়া থাকে সেটা ট্রুই, সেই প্রশ্নের আনসার ফলস দেওয়া থাকলে ফলস, ঠিক আছে। ওই আনসারটা যদি ভুলও থাকে আমরা সেই ভুলটাই ফলো করব, ওই প্রশ্নের জন্য আমরা কোনো চেঞ্জ করব না। কারণ স্যার ম্যাডামরা ওই যখন স্মিথডি রডডি লামডি থেকে কোনো কোশ্চেন হুবহু তুলে দেয় তখন সেই আনসারটা যেখানে যা আছে তাই তুলে দেয়, অন্য কোনো চেঞ্জ তারা করে না। আসেন একটু পেজ নাম্বার 3, ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু, একটু আসি এটা নিয়ে আপনাদের কথা বলি। আমাদের বডিতে হাউ মেনি টাইপস অফ সেল এন্ড টিস্যু আর দেয়ার? 3 টাইপস। হ্যাঁ আপনারা সবাই জানেন, আমি জানি 3 টাইপস। নাম্বার 1 লেভাইল, নাম্বার 2 স্টেবল, নাম্বার 3 পার্মানেন্ট।
লেভাইল, স্টেবল এবং পার্মানেন্ট। হ্যাঁ, আমরা এই প্রশ্নগুলো আসলে এখান থেকে কিভাবে আসে, মেইনলি আসে এক্সাম্পল, এবং এক্সাম্পলের জন্য স্টেবলটা আপনাদের 3 স্টার। হ্যাঁ, স্টেবলের এক্সাম্পল 3 স্টার। অবশ্য স্টেবল থেকে আপনাদের কোশ্চনটা বেশি আসে, কিন্তু স্টেবল দিয়ে আপনাদের কোশ্চনটা দিবে না, দিবে স্টেবলের আরেকটা নাম থেকে কুইসেন্ট। হ্যাঁ, আপনাদের সেটা আছে দেখবেন, কুইসেন্ট পেজ নাম্বার 3 তে গেলেই পাবেন। লেভাইলের আরেকটা নাম কন্টিনিউয়াসলি ডিভাইডিং, স্টেবলের নাম কুইসেন্ট এবং পার্মানেন্টের নাম নন ডিভাইডিং। স্টেবলের নাম কুইসেন্ট, লেভাইলের নাম কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল এবং পার্মানেন্টের নাম কি নন ডিভাইডিং। এখন আসেন আমরা এগুলোর এক্সাম্পলগুলো একটু দেখে নিই। পার্মানেন্টের এক্সাম্পল আপনারা জানেন 3টা, নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। নিউরন, কার্ডিয়াক মাসল অ্যান্ড স্কেলেটাল মাসল। ঠিক আছে, এই 3টে হলো পার্মানেন্টের উদাহরণ। এখন আসেন আমরা একটু লেভাইলটা পড়ে নিই। লেভাইল কি কি আছে? লেভাইল আপনাদের শীটে অনেক কিছু আছে, আপনারা যখন লেভাইল পড়বেন বা শীট থেকে পড়েন আপনারা অনেক কিছু পড়েন, কিন্তু লেভাইল পড়ার একটা টেকনিক আছে। লেভাইলের উদাহরণ আপনারা মেইনলি 2টা পড়বেন, দুইটা উদাহরণ পড়বেন। একটা হলো অল লাইনিং ইপিথেলিয়াম ইন দ্য বডি, অল লাইনিং ইপিথেলিয়াম ইন দ্য বডি, অল লাইনিং ইপিথেলিয়াম ইন দ্য বডি। আপনি যখন পড়বেন তখন আপনাকে আলাদা করে পড়ার দরকার নাই যে স্কোয়ামাস ইপিথেলিয়াম অফ দ্য স্কিন, ট্রানজিশনাল ইপিথেলিয়াম অফ দ্য ব্লাডার, কলামনার ইপিথেলিয়াম অফ দ্য স্টমাক, এভাবে আলাদা করে পড়ার দরকার নেই। অল লাইনিং ইপিথেলিয়াম ইন দ্য বডি, প্রশ্নে যাই আসুক লাইনিং ইপিথেলিয়াম যদি থাকে সেটার আনসার কি হবে? লেভাইল। একটা হলো লাইনিং ইপিথেলিয়াম, আরেকটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেল অফ দ্য বোন মেরো, হেমাটোপয়েটিক স্টেম সেলস অফ দ্য বোন মেরো। তো আমি আপনাদের কি কি পড়ালাম? পার্মানেন্টের উদাহরণ হলো নিউরন, কার্ডিয়াক মাসল এবং স্কেলেটাল মাসল, আপনাদের শীটে এসব সব আছে। আর লেভাইলের উদাহরণ কি? অল লাইনিং ইপিথেলিয়াম অফ দ্য বডি এবং হেমাটোপয়েটিক সেলস ইন দ্য বোন মেরো। তাহলে ভাইয়া আপনাদের এখন প্রশ্ন হইতে পারে আমাদের কাছে যে স্টেবলের উদাহরণ কি? বাদ বাকি যা আছে সব স্টেবল সেল। আমাদের বডির সব সেল এবং টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, লেভাইল, স্টেবল, পার্মানেন্ট। পার্মানেন্ট গেল 2টা, লেভাইল পার্মানেন্ট 3টা, লেভাইল আমি 2টো বলে দিলাম। বাদ বাকি যত সেল আছে আমাদের বডিতে সবগুলো কিসের উদাহরণের মধ্যে পড়বে? স্টেবল অর কুইসেন্ট সেলের মধ্যে পড়বে। ঠিক আছে, তো স্টেবল অর কুইসেন্ট আপনাদের এই যে শীটে অনেকগুলো এক্সাম্পল লেখা আছে, এর সাথে আপনারা আরো 2-3টা লিখে রাখতে পারেন। এই যে স্টেবলের মধ্যে যে অস্টিওব্লাস্ট বা বোন সেল, স্টেবলের এক্সাম্পল লিখে রাখেন। বোন সেল শীটে যেগুলো আছে সেগুলোর সাথে একটু যোগ করে নেন। বোন সেল, বোন সেল, কার্টিলেজ সেল and alveolar cell of lung, alveolar cell of lung, bone cell, osteoblast, cartilage cell, chondroblast and alveolar cells of the lung. These are all are the examples of stable cells. আসেন এখন আপনাদের পরীক্ষায় আরেকটা স্টেম নিয়ে খুব সমস্যা হয় আপনাদের, যে লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, এগুলো সেল সাইকেলের কোন ফেজে এরা থাকে? কোন ফেজে লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল থাকে? G0 আছে, G1, S, G2, কোন ফেজে এরা থাকে? আপনারা সবাই জানেন G0 এ থাকবে পার্মানেন্ট, কারণ পার্মানেন্ট কি? নন ডিভাইডিং, পার্মানেন্ট নন ডিভাইডিং, এবং G0 এর কোনো ফাংশন নেই। G0 স্টেজে কোনো কিছু তৈরিও হচ্ছে না, প্রোটিন, আরএনএ, ডিএনএ কিছু তৈরি হচ্ছে না। G0 এ শুধুমাত্র সেল বিশ্রাম নেয় পার্মানেন্টলি। হ্যাঁ, পার্মানেন্টলি G0 এ থাকে পার্মানেন্ট সেল, পার্মানেন্ট সেল G0 এ পার্মানেন্টলি থাকে। আর G1 এ থাকবে লেভাইল সেল, G1 এ থাকবে লেভাইল সেল, কারণ লেভাইল সেল মানে কি? কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, তার কন্টিনিউয়াসলি ডিভাইডিং হচ্ছে, এজন্য তাদের G1 এ থাকতে হচ্ছে। আর G0 এ থাকতেছে পার্মানেন্ট সেল। কিন্তু আপনাদের পরীক্ষায় যেটা আসে এবং সবার কনফিউশন তৈরি হয় সেটা হলো স্টেবল সেলকে। আপনি স্টেবল সেলকে কোথায় রাখবেন? স্টেবল সেলকে আপনারা কোথায় রাখবেন? আমি যখন আপনাদের ক্লাস নিতাম এবং আপনারা সবাই আমার সামনে থাকতেন, আমি সবাইকে কোশ্চেনটা ধরতাম যে স্টেবল সেলকে আমরা কোথায় রাখবো। অনেকের 50%-এর আনসার থাকতো G1, 50%-এর আনসার থাকতো G2, কেউ কেউ অনেক সময় G0 বলতেন। আবার G0 বলতে অনেকে দ্বিধা বোধ করতেন যে G0 এ কিভাবে থাকবে, কারণ G0 এ তো কোনো ফাংশন নেই। এখন আসেন আমি আপনাদের এক্সপ্লেনেশন করে দিচ্ছি। স্টেবল সেল যদি G1 এ থাকে, G1 এ যদি স্টেবল সেল থাকে, স্টেবল সেলের উদাহরণ কি? লিভার সেল, লাংয়ের সেল, কিডনির সেল, এগুলো কিসের সব উদাহরণ? স্টেবল সেলের উদাহরণ। G1 এ যদি স্টেবল সেল থাকে সেটা লেভারের মতো কন্টিনিউয়াসলি ডিভাইডিং হবে। আমাদের সবারই লিভার, হেপাটোমেগালি থাকবে, কিডনি বড় থাকবে, তো আমাদের কি তা হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ স্টেবল সেল G1 এ থাকে না। স্টেবল সেল অলসো রিসাইডস ইন G0 বা G0 স্টেজ। স্টেবল সেল এবং পার্মানেন্ট সেল দুইটাই G0 তে থাকে, কিন্তু পার্থক্য তাহলে কি? পার্থক্য আছে অবশ্যই। পার্মানেন্ট সেল G0 এ পার্মানেন্টলি থাকে, কিন্তু স্টেবল সেল থাকে টেম্পোরালি। স্টেবল সেল থাকে টেম্পোরালি।
আর পার্মানেন্ট সেল থাকে পার্মানেন্টলি। টেম্পোরারি কখন থাকে? ধরেন কারো লিভারে কার্সিনোমা হলো, আমার পার্শিয়াল হ্যাপাটেকটমি করা হলো, অথবা রেনাল কোনো প্যাথোলজির জন্য পার্শিয়াল নেফ্রেক্টমি করা হলো, তখন আমার বডিতে যেই লিভারের একটু 1 লোব বা 1/4 কেটে দেওয়া হয়, তখন লিভার সেলের কাছে G0 লিভার সেলের কাছে স্টিমুলেশন যায় যে আমার বডিতে লিভার সেল কেটে দেওয়া হয়েছে, আমার এখন লিভার সেলের রিজেনারেশন দরকার আছে, আমার লিভার আসো। তখন লিভার সেল G0 থেকে G1 এ আসে, পুরা সাইকেল কমপ্লিট করে বাকি জায়গাটা রিজেনারেট বা রিপেয়ার করার চেষ্টা করে। কিন্তু যখন বডির প্রয়োজন পড়বে তখন স্টেবল সেল G0 থেকে G1 এ আসবে, এছাড়া তারা কোথায় থাকবে? G0 এ থাকবে। কিন্তু পার্মানেন্ট সেল কখনো G0 থেকে আসবে না। দ্যাটস ওয়াই দে আর নেমড অ্যাজ পার্মানেন্ট অর নন ডিভাইডিং। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্মানেন্ট অ্যান্ড স্টেবল সেল। তো আপনাদের স্টেবল সেলটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা পড়ে রাখবেন। ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যুটাও আপনারা 2 স্টার দিয়ে রাখবেন। হ্যাঁ, 2 স্টার দিয়ে রাখেন। আসেন দেখি আমরা পেজ নাম্বার 4 স্টেম সেলস, এটাকে আপনারা 3 স্টার দেন। স্টেম সেলস 3 স্টার টপিক, এটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, হোয়াট ইজ স্টেম সেল? স্টেম সেলস বলতে আমরা কি বুঝি? স্টেম সেল একটু হালকা করে আপনাদের নাও দেখতে পারেন। স্টেম সেল দিয়ে আমরা কি বুঝি? স্টেম সেল মানে কি? আদি সেল বা মা সেল, যেই সেল থেকে অন্যান্য সেলের উৎপত্তি হয়। স্টেম সেল থেকে অন্যান্য সকল সেল তৈরি হয়। হ্যাঁ, স্টেম সেল থেকে। স্টেম সেলের 2টা প্রপার্টি আপনাদের পেজ নাম্বার 4 এ আছে। নাম্বার 1 সেলফ রিনিউয়াল, নাম্বার 2 অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। স্টেম সেলের 2টা প্রপার্টি আছে, নাম্বার 1 সেলফ রিনিউয়াল, নাম্বার 2 অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। এই দুইটার মধ্যে এই 2টা প্রপার্টি সৃষ্টি করতে স্টেম সেলকে কেন দিল? অবশ্যই কোনো কারণ আছে, বা এই 2টা প্রপার্টি স্টেম সেলেরই কেন আছে? আসেন আমরা একটু দেখি। সেলফ রিনিউয়াল কথার মাধ্যমে আমরা সবাই বুঝি সেলফ রিনিউয়াল মানে কি? যে নিজ থেকেই সে নিজে তৈরি করতে পারে নিজেকে। তো অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনটা কি একটু দেখি আমরা। মাদার সেল থেকে 2টা ডটার সেল হয়, ঠিক না? দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। এই 2টা ডটার সেলের ক্যারেক্টারিস্টিক্স কার মতো? এই মাদার সেলের মতো। এই ডটার সেল কার মতো হবে? মাদার সেলের মতো। এই ডটার সেল কার মতো হবে? মাদার সেলের মতো। একটা মাদার সেল ডিফারেন্সিয়েটেড হয়ে 2টা ডটার সেল তৈরি করে। দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। সিমেট্রিক্যাল ডিভিশন। And what is asymmetrical division? একটা মাদার সেল ডিফারেন্সিয়েটেড হয়ে ডটার সেল হবে এবং আরেকটা আনডিফারেন্সিয়েটেড হয়ে মাদার সেলই থেকে যাবে। দিস ইজ কল্ড asymmetric division. দিস ইজ কল্ড asymmetric division. যে মাদার সেল ডিফারেন্সিয়েটেড হয়ে একটা ডটার সেল হবে এবং আরেকটা মাদার সেলই থেকে যাবে। দিস ইজ কল্ড asymmetric division. ঠিক আছে? তো এই প্রপার্টিটা স্টেম সেলেরই কেন? আসেন আমরা একটু দেখে নিই। প্রত্যেকেরই শরীরে স্টেম সেলের একটা বাসা আছে, যে জায়গায় আমাদের স্টেম সেল থাকে। ঠিক আছে? ধরি আমার বাসায় স্টেম সেলস আছে 10টা। প্রত্যেকেরই বাসায় স্টেম সেলস আছে। ধরেন একটা এক্সাম্পল দিলাম, আমার বাসায় স্টেম সেলস আছে 10টা স্টেম সেল আছে। আমার হাতে কোনো একটা ইনজুরি হলো, সে জায়গায় 5টা সেল মারা গেল। তো সেই 5টা সেল, আমার হাতে একটা ইনজুরি হলো, ধরেন হাতে এখানে কেটে গেল কোথাও, 5টা সেল মারা গেল। তো সেই 5টা সেল মারার জন্য যে এনে সেলের ঘাটতি হলো, সেই সেলের ঘাটতি কে পূরণ করবে? স্টেম সেল। তো স্টেম সেলের বাসা থেকে তখন 10টা স্টেম সেলের বাসায় তখন খবর যায় যে হাতের এখানে 5টা সেল মারা গেছে, তোমার বাসা থেকে 5টা সেল পাঠাও। সে 5টা সেল পাঠিয়ে দেয়। তার বাসায় কয়টা সেল থাকলো এখন? 5টা। কিছুদিন পরে আবার পায়ে ইনজুরি হইলো, আরো 5টা সেল চলে গেল, তার বাসায় কয়টা? এখন আর সেল নাই। এখন এরপরে যত ইনফেকশন হবে তখন তো আর স্টেম সেল থেকে কোনো সেল যাবে না, আমার বডিতে শুধু ইনফেকশনই থাকবে এবং আমি সেপ্টিসেমিয়া হয়ে মারা যাবো সেই জন্মের পরে, ঠিক না? কিন্তু তা কি হয় আমাদের? তা তো হয় না। কেন হয় না? কারণ সৃষ্টিকর্তা আমাদের এভাবেই তৈরি করেছেন। দেখেন, আমি শুরুতেই আপনাদের বলেছি 2টা প্রপার্টি থাকে, একটা সেলফ রিনিউয়াল আর একটা অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। কেন? এই যে যখন আপনার 10টা সেল থাকে, ধরেন এখান থেকে 5টা সেল তো চলে যায়, আর কয়টা সেল থাকে? 5টা সেল থাকে না? সেই 5টা সেলের মধ্যে তো অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের কারণে আমাদের মাদার সেল থেকে ডটার সেল হয়, আর একটা কি সেল থাকে? মাদার সেল থাকে না? সে এই মাদার সেল যে আনডিফারেন্সিয়েটেড অবস্থায় আছে এখানে, সেই মাদার সেলের আবার কি প্রপার্টি আছে? সেলফ রিনিউয়াল প্রপার্টি আছে। তাই আমাদের বডিতে যতই ইনজুরি হোক, সে তার সেল পাঠায়, এখান থেকে 10টা থেকে 5টা চলে যায়, 5টা থেকে সে সেলফ রিনিউয়াল ক্যাপাসিটির মাধ্যমে আবার তার বাসায় 10টা তৈরি করে রাখে।
এক্সাম্পল, আবার 10টা তৈরি করে রাখে। আবার কোনো ইনজুরি হলো 2টা 3টা পাঠায় 7টা থাকে, আবার সেলফ রিনিউয়াল ক্যাপাসিটির মাধ্যমে আবার সে 10টা তৈরি করে রাখে। তার মানে স্টেম সেল জানে তার বাসায় কতগুলো সেল থাকার প্রয়োজন, এই জন্য যতই পাঠাক সে আবার যে ঘাটতি হয় সেটা তার মাদার সেলের মাধ্যমে আবার সেলফ রিনিউয়াল ক্যাপাসিটির মাধ্যমে সে তার এডিকুয়েট ক্যাপাসিটিটা তৈরি করে রাখে, যেন বডিতে অলওয়েজ যে কোনো ইনজুরি হোক, যে কোনো সমস্যা হোক, যেন আমরা স্টেম সেল থেকে সাপ্লাই পাই। এভাবেই স্টেম সেলের আমাদের 2টা প্রপার্টি তৈরি করা হয়েছে, অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন এবং সেলফ রিনিউয়াল। এখন আমরা শীটে আসি একটু। আচ্ছা, শীটে আসার আগে আমরা আরো একটা বেসিক জিনিস পড়ে নিই। আমরা এই 3টা টার্মের সাথে সেই এমব্রায়োলজি যখন পড়া শুরু করলাম ফার্স্ট ইয়ার থেকে, তখন থেকে আমরা পরিচিত টোটিপোটেন্ট, প্লুরিপোটেন্ট এন্ড মাল্টিপোটেন্ট। হোয়াট ইজ টোটিপোটেন্ট, হোয়াট ইজ প্লুরিপোটেন্ট এন্ড হোয়াট ইজ মাল্টিপোটেন্ট? আসেন আমরা এটা নিয়ে একটু কথা বলি। খুবই সহজ, হ্যাঁ, খুবই ইজি। আমাদের এমব্রায়োনিক সেল লেয়ারের, এমব্রায়োনিক সেলের 3টা লেয়ার আছে, আমরা সবাই জানি এমব্রায়োনিক সেলের। নাম্বার 1 একটোডার্ম, নাম্বার 2 এন্ডোডার্ম, নাম্বার 3 মেজোডার্ম। একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম, দিস আর দ্য 3 লেয়ার্স অফ এমব্রায়োনিক সেল। আমরা সবাই জানি এটা। একটা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুর নাম বলেন তো? এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু, দ্যাট ইজ প্লাসেন্টা। হ্যাঁ, এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু প্লাসেন্টা। যেই সেল এমব্রায়োনিক 3টা লেয়ারই একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম প্লাস প্লাসেন্টা, এক্সট্রা এমব্রায়োনিক, এমব্রায়োনিক 3টা লেয়ার প্লাস এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু তৈরি করতে পারবে, তাকে বলা হয় টোটিপোটেন্ট সেল। বুঝতে পারছি সবাই? এমব্রায়োনিক সবগুলা তৈরি করতে পারবো প্লাস এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবো, তার নাম কি? টোটিপোটেন্ট সেল। হ্যাঁ, আমরা এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবো না, শুধুমাত্র এমব্রায়োনিক 3টা তৈরি করতে পারবো, তাহলে আমার নাম হয়ে যাবে প্লুরিপোটেন্ট সেল। ঠিক আছে? টোটিপোটেন্ট মানে এমব্রায়োনিক অল প্লাস এক্সট্রা এমব্রায়োনিক, এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু। আমি এক্সট্রা এমব্রায়োনিক তৈরি করতে পারবো না, শুধু এমব্রায়োনিক অল পারবো, মানে 3টা লেয়ার তৈরি করতে পারবো, আমার নাম প্লুরিপোটেন্ট। বুঝতে পারছি সবাই? আমি 3টা লেয়ার তৈরি করতে পারবো না, আমি যে কোনো 3টা লেয়ারের মধ্যে যে কোনো 2টা তৈরি করতে পারবো, আমার নাম মাল্টিপোটেন্ট। আমি 2টাও তৈরি করতে পারবো না, আমি শুধু একটা তৈরি করতে পারবো, তাহলে আমার নাম হবে ইউনিপোটেন্ট। খুবই সহজ করে বুঝিয়ে দিলাম আপনাদের, এর থেকে সহজ করে এই টার্মগুলো বোঝানো সম্ভব না। হ্যাঁ, শুধু আমি একটা লেয়ার তৈরি করতে পারবো, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্মের, আমার নাম ইউনিপোটেন্ট। আমি যে কোনো 2টা তৈরি করতে পারবো, আমার নাম মাল্টিপোটেন্ট। আমি 3টা লেয়ার তৈরি করতে পারবো, আমার নাম প্লুরিপোটেন্ট। আমি 3টাও পারবো, আমি এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টাও তৈরি করতে পারবো, আমার নাম টোটিপোটেন্ট। হ্যাঁ, আসলে এখন আমরা পেজ নাম্বার 4-এ আছি একটু। স্টেম সেল, স্টেম সেল নিয়ে দেখেন কি কথা আছে। এমব্রায়োনিক স্টেম সেল এবং টিস্যু স্টেম সেল। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এমএস আছেন, এমএস পরীক্ষা দিবেন, যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই বেইলি ল্যাবের চ্যাপ্টার 4 টিস্যু ইঞ্জিনিয়ারিং একটা নতুন চ্যাপ্টার যোগ করা হয়েছে বেইলি ল্যাব 27th এডিশনে, অবশ্যই এই চ্যাপ্টারটা পড়বেন। স্টেম সেলের একটা বক্সও আছে, বক্স 4.2, ওই বক্স আপনারা অবশ্যই পড়ে যাবেন, অবশ্যই। আসেন দেখেন এমব্রায়োনিক স্টেম সেল এবং টিস্যু স্টেম সেলের আরেকটা নাম কি লিখছে? অ্যাডাল্ট স্টেম সেল। আরেকটা নাম লিখেন টিস্যু স্টেম সেল অথবা অ্যাডাল্ট স্টেম সেলের সোমাটিক স্টেম সেল। হ্যাঁ, সোমাটিক স্টেম সেল, টিস্যু স্টেম সেল, অ্যাডাল্ট স্টেম সেল, আর আরেকটা নাম হলো সোমাটিক স্টেম সেল। হ্যাঁ, আসেন আমরা একটু এমব্রায়োনিক স্টেম সেলের 5 নম্বর পয়েন্টে কি লিখেছে দেখি। দাস দে আর সেড টু বি টোটিপোটেন্ট। তার মানে এমব্রায়োনিক স্টেম সেলকে তারা কি বলছে? টোটিপোটেন্ট বলছে। এই লেখাগুলো কিন্তু এই শীট প্লাস আমার লেকচার, আমি যতগুলো স্লাইড দেখাচ্ছি, স্লাইডগুলো পুরোটাই তৈরি করা হয়েছে রবিন্স থেকে। কয়েকটা স্লাইড নেওয়া হয়েছে আপনার বেলিয়ান ল্যাব, কিছুটা নেওয়া হয়েছে ডেভিডসন এবং সিস্টেমিক প্যাথোলজি রবিন্স পার্ট থেকে। পুরোটাই মেইন বই থেকে তৈরি করা। আপনাদের শীটটাও ঠিক মেইন বই থেকে, অন্য কোথাও থেকে নেওয়া নেই। এই যে এমব্রায়োনিক স্টেম সেল, দাস দে আর সেড টু বি টোটিপোটেন্ট, এটা রবিন্সের লাইন। পিকচারটা রবিন্সের। আসেন একটু আমরা পিকচারটা দেখি। পিকচারটা আপনাদের শীটে আছে, দেখেন দিস ইজ টোটিপোটেন্ট স্টেম সেলস। এর ইনার সেল মাস ব্লাস্টোসিস্ট থেকে প্লুরিপোটেন্ট স্টেম সেল হলো, সেই প্লুরিপোটেন্ট স্টেম সেলকে কালচার করে আমরা এমব্রায়োনিক স্টেম সেল পাই। তার মানে এমব্রায়োনিক স্টেম সেলকে আপনি যদি এক্স্যাক্টলি জানতে চান, তাহলে আনসারটা কি হয়? দিস আর এমব্রায়োনিক স্টেম সেলস আর প্লুরিপোটেন্ট স্টেম সেল। ইন এ ব্রড হেডিং দে আর টোটিপোটেন্ট, বাট এমব্রায়োনিক স্টেম সেলস আর প্লুরিপোটেন্ট। কিন্তু চিত্রের উপরেই রবিন্স আবার লিখলো টোটিপোটেন্ট, দুইটা তো কন্ট্রাডিক্টরি হইলো কথা। আপনার আনসার কি দিবেন? যে ভাই আমরা কি দিব? লাইনে লেখা আছে বইয়ে টোটিপোটেন্ট, আবার আপনি বলতেছেন চিত্র থেকে এটা প্লুরিপোটেন্ট। আসেন আমরা একটু ল্যাংম্যানটা দেখি। ল্যাংম্যান যে এমব্রায়োলজির বই 13th এডিশনের পেজ নাম্বার 45-এ আছে। এই দেখেন ল্যাংম্যানের থেকে এটা লেকচার তুলে আনা। আমি দেখেন লাল করে লিখে এনেছি, বিকজ দিস সেলস আর প্লুরিপোটেন্ট। তাই আপনাদের সেটা আমার
রিকোয়েস্ট করবো আপনাদের লিখে রাখতে, যেখানে লেখা আছে যে দাস দেয়ার সেড টু বি টুটিপটেন্ট, এখানে অবলিক দিয়ে প্লুরিপটেন্ট লিখে রাখেন, অবশ্যই প্লুরিপটেন্ট লিখে রাখেন, কারণ এমব্রায়োনিক স্টেম সেলকে ল্যাংম্যানে প্লুরিপটেন্ট বলছি। হ্যাঁ, এবং আমি বিসিপিএস এবং বিএসএ দুই জায়গায় স্যার ম্যাডামদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন প্লুরিপটেন্ট দিলেও ট্রু হবে, টুটিপটেন্ট দিলেও আনসারটা কি হবে, ট্রু দিবে, কারণ টুটিপটেন্টটা রবিনসে লেখা আছে, এই জন্য তারা দুটি আনসারই ট্রু দিবে। বাট আপনারা এক্সাক্ট আনসার জেনে রাখেন যে এমব্রায়োনিক স্টেম সেল আর প্লুরিপটেন্ট সেল। হ্যাঁ, প্লুরিপটেন্ট, এমব্রায়োনিক স্টেম সেলের এক্সাক্ট আনসারটা হলো প্লুরিপটেন্ট, কিন্তু আপনারা দুটোতেই ট্রু দিবেন, এটা যেন ভুল না হয়। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এমব্রায়োনিক স্টেম সেলের ফাংশন একটু আপনারা লিখে রাখেন, থেরাপিউটিক ক্লোনিং। এই দেখেন লেখা আছে আপনাদের এমব্রায়োনিক স্টেম সেলের আন্ডারে থেরাপিউটিক ক্লোনিং, এই দেখেন থেরাপিউটিক ক্লোনিং, দিস ইজ এ ফাংশন অফ এমব্রায়োনিক স্টেম সেল। ঠিক আছে, আরেকটা ফাংশন একটু লেখেন, এমব্রায়োনিক স্টেম সেল ফাংশন এবং অ্যাডাল্ট স্টেম সেল অর সোমাটিক স্টেম সেল অর টিস্যু স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেলের ফাংশন কি বললাম, থেরাপিউটিক ক্লোনিং। 2 নম্বরে লিখেন থেরাপিউটিক পারপাস, দিস ইজ এমব্রায়োনিক স্টেম সেল। আর অ্যাডাল্ট স্টেম সেলের ফাংশন কি, অনলি একটা, এই থেরাপিউটিক পারপাস না, থেরাপিউটিক পারপাস। দ্যাট মিনস থেরাপিউটিক ক্লোনিং শুধুমাত্র এমব্রায়োনিক স্টেম সেলের ফাংশন, বাট থেরাপিউটিক পারপাসটা কিসের ফাংশন, এমব্রায়োনিক স্টেম সেলেরও ফাংশন, অ্যাডাল্ট স্টেম সেলেরও ফাংশন। থেরাপিউটিক পারপাস মানে কি, মানে আমি যে কোনো রোগের চিকিৎসায় আমি এমব্রায়োনিক স্টেম সেল দিতে পারি। স্পাইনাল কর্ড ইনজুরি আমি এমব্রায়োনিক স্টেম সেল দিই, আলজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্টে আধুনিক চিকিৎসায় এখন এমব্রায়োনিক স্টেম সেল ইউজ করা হয়। একইভাবে পার্কিনসন্স ডিজিজে শুধুমাত্র এমব্রায়োনিক স্টেম সেল না, আমরা অ্যাডাল্ট স্টেম সেলও ইউজ করে থাকি। তাই ট্রিটমেন্ট পারপাসে বোথ এমব্রায়োনিক অ্যান্ড অ্যাডাল্ট স্টেম সেল ইউজ করা হয়, কিন্তু থেরাপিউটিক ক্লোনিংয়ে শুধুমাত্র এমব্রায়োনিক স্টেম সেল ইউজ করা হয়। হ্যাঁ, আসেন আমরা একটু স্টেম সেল থেকে বিগত সালে যে কোশ্চেনগুলো আসলে একটু সলভ করে নিই। দেখেন কি এসেছে, ও একটা লাইন আপনাদের বাদ গেছে। আমরা তো জানলাম এমব্রায়োনিক স্টেম সেল টুটিপটেন্ট প্লুরিপটেন্ট দুইটাই। অ্যাডাল্ট স্টেম সেল কি, এটাও তো একটা প্রশ্ন থাকে, ঠিক না? এই দেখেন ল্যাংম্যানে লেখা আছে, আপনাদের শিটে লিখে নাই, একটু কষ্ট করে লিখে নেন যে অ্যাডাল্ট স্টেম সেল, আমি লাল ইয়েতে করে আনছি, দে আর মাল্টিপটেন্ট নট প্লুরিপটেন্ট। দ্যাট মিনস কি, এমব্রায়োনিক স্টেম সেলস প্লুরিপটেন্ট বাট অ্যাডাল্ট স্টেম সেলস দে আর মাল্টিপটেন্ট। এই দেখেন লেখা আছে মাল্টিপটেন্ট নট প্লুরিপটেন্ট, তার মানে অ্যাডাল্ট স্টেম সেল তারা দুইটা লেয়ার তৈরি করতে পারে, মাল্টিপটেন্ট আমি আপনাদের বলেছি, কিন্তু এমব্রায়োনিক স্টেম সেল তারা 3টা লেয়ারই তৈরি করতে পারে, কিন্তু অ্যাডাল্ট স্টেম সেল তারা যে কোনো 2টা লেয়ার তৈরি করতে পারবে। ঠিক আছে, আসেন আমরা এখন কোশ্চেন সলভ করি। এই যে যেটা বললাম আপনাদের, এমব্রায়োনিক স্টেম সেল দে হ্যাভ দ্য পটেনশিয়াল ফর কিউরিং এ ভ্যারাইটি অফ ডিজিজেস ইনক্লুডিং ডায়াবেটিস। এখন ডায়াবেটিসেও আমরা এমব্রায়োনিক স্টেম সেল ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, দেখছেন, ডায়াবেটিস, আলজাইমার্স ডিজিজ, ডায়াবেটিস, আলজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, এনিমিয়া, স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরিতে এখন বিভিন্ন মেডিকেলে স্টেম সেল ইউজ করা হয়, এটা খুব কমন হয়ে গেছে। হ্যাঁ, এটার এখন ইয়ে নেই, নিউ নেই, এটা খুব কমন হয়েছে স্পাইনাল কর্ড ইনজুরিতে। এবং অ্যাডাল্ট স্টেম সেলও পার্কিনসন্স ডিজিজে ইউজ করা হয়, তার মানে দুইটা স্টেম সেলেরই ট্রিটমেন্ট পারপাসে ইউজ আছে। হ্যাঁ, এখন আসি আমরা এই কোশ্চেনগুলো সলভ করি। দেখেন, স্টেম সেলস আর ক্যারেক্টারাইজড বাই প্রলং সেলফ রিনিউয়াল, ট্রু। হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিফারেন্সিয়েট ইনটু স্পেশালাইজড সেল, ওই যে বললাম যে কোনো লেয়ার তারা তৈরি করতে পারে, যে প্লুরিপটেন্সি আছে, মাল্টিপটেন্সি আছে, ট্রু। ডো নট হ্যাভ এনি রোল ইন টিস্যু হোমিওস্টেসিস, আমি কিন্তু আপনাদের শুরুতেই বললাম টিস্যুতে যে কোনো ইনজুরির জন্য কে এগিয়ে আসে ফার্স্টে, স্টেম সেল, তার মানে টিস্যুর হোমিওস্টেসিসটা কে মেনটেন করতেছে, স্টেম সেলস। দিস ইজ ফলস, কারণ ডো নট বলছে। ইন অ্যাডাল্টস আর প্লুরিপটেন্ট, অ্যাডাল্টসে তারা প্লুরিপটেন্ট না, অ্যাডাল্টসে কি তারা মাল্টিপটেন্ট। হ্যাভ রোল ইন টিস্যু রিপেয়ার, টিস্যু রিপেয়ার আমি শুরুতেই বলেছি কার রোল আছে, স্টেম সেলের। ঠিক আছে, এখন আসেন আরেকটা কোশ্চেন, অ্যাডাল্ট স্টেম সেলস আর লিনিয়েজ স্পেসিফিক। এই স্টেমটা নিয়ে আপনাদের সমস্যা আমি আপনাদের বলে দিই। অ্যাডাল্ট স্টেম সেল কয়টা লেয়ার তৈরি করতে পারে, 2টা, কিন্তু এমব্রায়োনিক স্টেম সেল 3টা লেয়ার তৈরি করতে পারে, মানে 3টা লেয়ার প্লাস এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু সবকিছু তারা তৈরি করতে পারে। কিন্তু অ্যাডাল্ট স্টেম সেল তারা যে কোনো 2টা লেয়ারের মধ্যে তারা সীমাবদ্ধ হয়, এটা হবে নয় এটা হবে, মানে 2টা লেয়ারের মধ্যে তারা সীমাবদ্ধ, তাই তাদের লিনিয়েজটা তুলনামূলক স্পেসিফিক থাকে, কিন্তু তারা তো যে কোনো লেয়ার যে কোনো টিস্যু তারা তৈরি করতে পারতেছে এমব্রায়োনিক স্টেম সেল, তাই তারা লিনিয়েজ তাদের নন স্পেসিফিক। হ্যাঁ, তার মানে অ্যাডাল্ট স্টেম সেলের লিনিয়েজ স্পেসিফিক আর এমব্রায়োনিক স্টেম সেলের লিনিয়েজ নন স্পেসিফিক। ক্যাপেবল অফ ট্রান্স ডিফারেন্সিয়েশন, মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে তৈরি করার ক্ষমতা আছে কিনা, দিস ইজ কল্ড ট্রান্স ডিফারেন্সিয়েশন। কার আছে, অ্যাডাল্ট স্টেম সেলের আছে। এমব্রায়োনিক স্টেম সেলের আছে, অবশ্যই আছে, তাদের আরো বেশি আছে, কারণ তারা মাল্টিপল লেয়ার তৈরি করতে পারে। তারা যেহেতু 2টা লেয়ার তৈরি করতে পারে, মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার তৈরি করতে পারে, তাহলে তাদেরও ট্রান্স ডিফারেন্সিয়েশন
ক্যাপাসিটি আছে। ইউজড ফর থেরাপিউটিক ক্লোনিং এ কে ইউজ হয়? এমব্রায়োনিক স্টেম সেল ইউজ হয়। হ্যাঁ, এন্ডাউড উইথ ডেভেলপমেন্টাল প্লাস্টিসিটি, না ডেভেলপমেন্টাল প্লাস্টিসিটি কার থাকবে? এমব্রায়োনিক স্টেম সেলের থাকবে। হ্যাঁ, না ডেভেলপমেন্টাল প্লাস্টিসিটি কার আছে? অ্যাডাল্ট স্টেম সেলের আছে, সরি। লিনিয়েজ স্পেসিফিক অ্যাডাল্ট স্টেম সেল capable of transdifferentiation to therapeutic cloning embryonic stem cell false, developmental plasticity আছে। দিস ইজ ট্রু। এখন ধরেন এই প্রশ্নটা অ্যাডাল্ট স্টেম সেল না দিয়ে এমব্রায়োনিক স্টেম সেল দেওয়া হলো, এখন আপনি একটু আনসার করেন। লিনিয়েজ স্পেসিফিক ফলস, আর নন স্পেসিফিক থাকবে। ট্রান্সডিফারেন্সিয়েশন ক্ষমতা আছে, ট্রু, তাদের ট্রান্সডিফারেন্সিয়েশন ক্ষমতা আছে। ইউজড ফর থেরাপিউটিক ক্লোনিং, এটা কি হবে? এটা এমব্রায়োনিক স্টেম সেলের ক্ষেত্রে ট্রু থাকবে। হ্যাঁ, আসে এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া এই টপিকটা আপনাদের ইনফিনিটি স্টার রেসিডেন্সির জন্য ইনফিনিটি স্টার, ডিসপ্লাসিয়া এবং পেজ নাম্বার 9 ডিসপ্লাসিয়া এবং পেজ নাম্বার 8 এর ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া, এই দুইটা টপিক মিলিয়ে আপনাদের ইনফিনিটি স্টার। হোয়াট ইজ ডিসপ্লাসিয়া? আমরা একটু ছবি দেখি। দেখেন, দিস ইজ হাইপারট্রফি। আপনারা সেল ইনজুরি অ্যাডাপ্টেশন এটা পড়ছেন। হাইপারট্রফিতে কি হবে? সাইজ বড় হবে, নাম্বার 1 থাকবে। হাইপারপ্লাসিয়া আপনারা জানেন সাইজ 1 প্লাস নাম্বার বেশি। ডিসপ্লাসিয়া কি? দেখেন নাম্বারটা বেড়েছে কিন্তু ডিসপ্লাসিয়া কি চেঞ্জ হয়েছে? প্লাসিয়া মিন্স গ্রোথ, ডিস মিন্স ডিসঅর্ডার। দ্যাট মিন্স ডিসপ্লাসিয়া মিন্স ডিসঅর্ডার গ্রোথ। কিসের সমস্যা হয়েছে? তাদের আর্কিটেকচারের সমস্যা হয়েছে। আর্কিটেকচারাল, দেখেন এটা কি সুন্দরভাবে ওরিয়েন্টেড হয়েছে, তো এরা কি সুন্দরভাবে ওরিয়েন্টেশন হইতে পারছে না। তার মানে তাদের আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনের যে ক্ষমতাটা ছিল সেটা তাদের লস হয়েছে, লস অফ আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। পেজ নাম্বার 9 এ ডিসপ্লাসিয়ায় যে ফার্স্ট প্যারাটা আছে, এখানে লাস্ট লাইনে কিন্তু লেখা আছে অ্যাজ ওয়েল এজ এ লস ইন দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। এই লাইনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিসপ্লাসিয়া, হ্যাঁ, এই ফার্স্ট প্যারাটা পড়বেন। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাস্টিক সেলস, এইটা দেখান, এটা আপনাদের পড়তে হবে। এগুলো মুখস্থের পড়া, যে প্লিওমরফিজম থাকবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও একটা চেঞ্জ হয়, দেন অ্যাটিপিক্যাল মাইটোটিক বিজায়ার থাকে, ক্রোমাটিনগুলো ক্লাম্পিং থাকে, লস অফ পোলারিটি থাকে, এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট একটা চেঞ্জ হয়েছে যে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও আপনাদের সেটা দেওয়া আছে নর্মাল। এই যে দেখেন এখানে আপনাদের শীটে লেখা আছে নর্মাল 1:4 or 1:6। ইন মেলিগনেন্ট সেল রেশিও বিকামস 1:1। ডিসপ্লাসিয়া কি মেলিগনেন্সি? আসলে আমরা একটু ছবি দেখি। এই দেখেন এই ছবিটা দিকে একটু তাকান। দিস নর্মাল সেল, হাইপারপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, দিস ইজ ক্যান্সার। তার মানে ডিসপ্লাসিয়া আর ক্যান্সার কিন্তু দুইটা ভিন্ন জিনিস। ডিসপ্লাসিয়া থেকে ক্যান্সার হতে পারে, কিন্তু ডিসপ্লাসিয়া আর মেলিগনেন্সি দুইটা ভিন্ন টার্ম। ডিসপ্লাসিয়া কেন মেলিগনেন্সি না? আসলে আমরা দেখি তিনটা ছবির মধ্যে কমন কি? apart from their 3 violet colors, they are different from many things but they are common in, দেখেন তিনটা সেলেরই নর্মাল, হাইপারপ্লাস্টিক এন্ড ডিসপ্লাস্টিক এর দেখেন বেসব্যান্ড মেমব্রেনটা ইনটেক্ট আছে। আমরা ক্যান্সারের দিকে তাকাবো না, ওইখানে বেসব্যান্ড মেমব্রেনটা দেখেন ব্রিচ হয়েছে, আমরা সেটার দিকে তাকাবো না, আমরা দেখেন এই তিনটার দিকে থাকি। নর্মাল, হাইপারপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া তিনটারই দেখেন এই দেখেন বেসব্যান্ড মেমব্রেনটা ইনটেক্ট। যেহেতু বেসব্যান্ড মেমব্রেন ইনটেক্ট, তার মানে যতক্ষণ পর্যন্ত বেসমেন্ট মেমব্রেনটা ইনটেক্ট আছে ততক্ষণ পর্যন্ত তারা মেটাস্টেসিস করতে পারে না, তার মানে তারা রিভার্সিবল। হ্যাঁ, তার মানে তারা রিভার্সিবল। আপনাদের ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম ক্যান্সার পেজ নাম্বার 9 এ আছে, দেখেন তিনটা পয়েন্ট আছে। ল্যাক অফ ইনভেসিভনেস, তার মানে তারা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে যেতে পারে না। ল্যাক অফ ইনভেসিভনেস এন্ড রিভার্সিবিলিটি, রিভার্সিবল কেন? কারণ বেসমেন্ট মেমব্রেন যেহেতু ক্রস করতে পারে না, তাই তারা একটা রিভার্সিবল কন্ডিশনে আছে। দে আর নট টার্মড অ্যাজ মেলিগনেন্সি, এটা অবশ্যই মনে রাখবেন। তাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও যেটা আছে আপনাদের নর্মাল থেকে শুরু করে 1.1 পর্যন্ত যা আছে পুরোটা একবারে লাল কালি দিয়ে কেটে দেন, কেটে ডিসপ্লাসিয়া লেখেন নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও থেকে 1:1। তারা নর্মাল যেটা 1:1.4 অথবা 6 এটা থাকে না, 1:1ই থাকে। এখন আপনারা বলতে পারেন ভাই মেলিগনেন্সিতেও তো 1:1, তাহলে ডিসপ্লাসিয়াতেও 1:1। হ্যাঁ, থাকতে পারে। মেলিগনেন্সিরও প্লিওমরফিজম থাকে, অ্যাটিপিক্যাল মাইটোটিক বিজায়ার থাকে এবং ডিসপ্লাসিয়ারও থাকে, কিন্তু তারা দুইটা এক না। কেন? কারণ মেলিগনেন্সিতে ইনভেশন হয়, মেটাস্টেসিস হয়, অথবা তারা লোকালি মেলিগনেন্ট থাকে, কিন্তু ডিসপ্লাসিয়াটা মেলিগনেন্সি না। হ্যাঁ, আসে আপনার পেজ নাম্বার 9 এর এটা যে ডিসপ্লাসিয়া যে 1:1 বা হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও থাকে, দেখেন রবিনসে আছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখেন রবিনসের লাইন, ডিসপ্লাস্টিক সেলস মে এক্সিবিট কনসিডারেবল প্লিওমরফিজম এন্ড অফেন কন্টেইন লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই উইথ এ হাই নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও। এটা পুরোটাই রবিনসের আপনাদের তোলা, রবিনস থেকে তোলা, এটা যে হাই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও থাকে, তার মানে ডিসপ্লাসিয়া 1:1 থাকে। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। আর দেখেন রবিনসের লেখা আছে ডিসপ্লাস্টিক চেঞ্জেস আর অফেন ফাউন্ড অ্যাডজেসেন্ট টু দ্য ফোকাই অফ ইনভেসিভ কার্সিনোমা। ইনভেসিভ তার মানে এই যে বেসমেন্ট মেমব্রেন, ইনভেসিভ কার্সিনোমা কি? যেটা বেসমেন্টকে ইনভেস্ট করে, মানে ইনভেট করে, যারা ইনভেট করে ইনভেসিভ কার্সিনোমা হয়, এর কাছে বা অ্যাডজাসেন্টে কি থাকবে?
ডিসপ্লাস্টিক সেল থাকবে, ডিসপ্লাস্টিক সেল ইনভেসিভ কার্সিনোমার অ্যাডজাসেন্টে থাকে। রবিনসে ঠিক এই কথাটাই লেখা আছে। পেজ নাম্বার 9-এ আছে এগুলো। পেজ নাম্বার 10-এ আসেন। পেজ নাম্বার 10-এ গ্রেডিং অফ ডিসপ্লাসিয়া আসে উপরে, মাইল্ড ডিসপ্লাসিয়া, মডারেট ডিসপ্লাসিয়া এন্ড সিভিয়ার ডিসপ্লাসিয়া। আমি আপনাদের এটা একটু বলে দিই, মাইল্ড, মডারেট, সিভিয়ারটা ছবিটার দিকে লক্ষ্য করে। এই ডিসপ্লাস্টিক চেঞ্জটা পুরোটা জুড়েই আছে। হ্যাঁ, এই যে দেখেন ডিসপ্লাসিয়া, হ্যাঁ এই যে ডিসপ্লাস্টিক চেঞ্জ, এটা শুধুমাত্র বেজাল লেয়ারে আছে, দিস ইজ লো গ্রেড। হ্যাঁ, ডিসপ্লাস্টিক চেঞ্জ যদি শুধুমাত্র বেজাল লেয়ারে থাকে লো গ্রেড বা মাইল্ড, যদি বেজাল লেয়ার এবং মিডিল লেয়ারে থাকে তাহলে মডারেট, এবং তিনটা লেয়ার বেজাল, মিডিল এবং এপিক্যাল তিনটা লেয়ারে থাকে তাকে বলা হয় সিভিয়ার ডিসপ্লাসিয়া, অথবা তার আরেকটা নাম কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু। আসি আমরা এই ছবিটা দেখেন, এই যে দেখেন শুধু বেজাল লেয়ার আছে, এটা হলো মাইল্ড ডিসপ্লাসিয়া। তিনটা লেয়ারে আমার ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়েছে, তাকে বলা হয় ইন সিটু, কিন্তু সেটা কি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে নাই। তার মানে কার্সিনোমা ইন সিটু এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ডিসপ্লাসিয়া। এখন অ্যানাপ্লাসিয়াটা বলা হয় এন্ড ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কথার মানে হলো কতটুকু মিল। আমরা এটাকে ডিফারেন্সিয়েট কথাটার সাথে অনেকে গুলিয়ে ফেলি, না, ডিফারেন্সিয়েট কথাটা হলো পার্থক্য। ধরেন আমি একটা ভাইয়াকে আমার থেকে কি কি দ্বারা ডিফারেন্সিয়েট করতে পারি, মানে আমাদের দুইজনকে কিভাবে পার্থক্য করা যায়, দুইজনকে কিভাবে আলাদা করা যায়, দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েট। বাট ডিফারেন্সিয়েশন মিন্স কতটুক মিল। ঠিক আছে, দেন আই এম ওয়েল ডিফারেন্সিয়েটেড টু মাই মাদার, দ্যাট মিন্স আমার চেহারাটা আমার মায়ের মতো হয়েছে। ওয়েল ডিফারেন্সিয়েটেড তার মানে ডিফারেন্সিয়েশন মানে কতটুকু মিল আছে। সাধারণত মাদার সেলের সাথে ক্যান্সার সেলের মিল থাকলে সেটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড, হুইচ বিনাইন টিউমারে ওয়েল ডিফারেন্সিয়েশন থাকে, আর মেলিগন্যান্ট টিউমারে ইউজুয়ালি পোরলি ডিফারেন্সিয়েটেড থাকে। ইউজুয়ালি পোরলি মানে ক্যান্সারের চেহারাটা মাদার সেলের চেহারার সাথে কোনো মিল হবে না, কিন্তু ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে সাধারণত বিনাইন, এবং ওয়েল ডিফারেন্সিয়েটেড কিছু কিছু মেলিগন্যান্ট টিউমারও আছে। তার মানে বিনাইন ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে, কিন্তু মেলিগন্যান্ট তারা ওয়েল ডিফারেন্সিয়েটেডও হতে পারে, তারা পোরলি ডিফারেন্সিয়েটেডও হতে পারে। যে কিছু ওয়েল ডিফারেন্সিয়েটেড মেলিগন্যান্ট টিউমারের নাম আপনাদের পেজ নাম্বার 8-এ শিটে লেখা আছে। ওয়েল ডিফারেন্সিয়েটেড মেলিগন্যান্ট টিউমার পেজ 8-এ আছে, দুইটা দেওয়া আছে, এডিনোকার্সিনোমা অফ থাইরয়েড এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা। আপনারা 3 নাম্বার দিয়ে আরেকটা লিখে রাখেন, ওয়েল ডিফারেন্সিয়েটেড হেপাটোসেলুলার কার্সিনোমা, ওয়েল ডিফারেন্সিয়েটেড হেপাটোসেলুলার কার্সিনোমা। তারপরে আপনাদের ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল আছে, 8টা দেওয়া আছে, 8টা তো পড়বেনই, এর সাথে 9-10 দিয়ে আরো দুটো লিখে রাখেন। ফিচার্স অফ অ্যানাপ্লাস্টিক সেল যে 8টা আছে শীটে, এই 8টা কিন্তু আপনাদের যখন পরের পেজে ডিসপ্লাসিয়ার ফিচার পড়বেন ওই সেম, একদম সিমিলার, কোনো চেঞ্জ নেই। অ্যানাপ্লাস্টিক সেল, হ্যাঁ 9-এ লিখবেন ল্যাক অফ অ্যাডহেসিভনেস, অ্যাডহেসিভনেস। 10 লস অফ কোহেসিভনেস। 9 নম্বরে লিখবেন ল্যাক অফ অ্যাডহেসিভনেস, 10-এ লিখবেন লস অফ কোহেসিভনেস। এই দুইটাও আপনার কিসের ফিচার? ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। আপনাদের পরীক্ষায় যদি আসে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া যে আনসার হবে, ফিচার্স অফ মেলিগনেন্সিতেও সেম আনসার, ফিচার্স অফ ক্যান্সারেও সেম আনসার। তার মানে আমরা 9 কি বললাম? ল্যাক অফ অ্যাডহেসিভনেস, আর 10 নম্বরে কি বললাম? লস অফ কোহেসিভনেস। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের এখন কোশ্চেনগুলো একটু দেখাই। দেখেন ডিসপ্লাসিয়া থেকে কি এসেছে, লিটারালি মিন্স ডিসঅর্ডার গ্রোথ থ্রু মে বি রিভার্সিবল। আমি আপনাদের যেটা বললাম যেহেতু বেসমেন্ট মেমব্রেন ইনটেক থাকে তারা রিভার্সিবল, নেসেসারিলি প্রোগ্রেস টু ক্যান্সার, নো, ফলস, তারা প্রোগ্রেস টু ক্যান্সার করে না। এনকাউন্টার্ড ইন কানেকটিভ টিস্যু অনলি। আপনাদের পেজ নাম্বার 10-এ আসেন, পেজ নাম্বার 10-এ ডিসপ্লাসিয়ায় একদম শেষে নোটস আছে 4টা নোটসে আপনারা 4টা স্টার দেওয়া আছে, 4টা স্টার দিয়ে পড়বেন। দেখেন সেখানে ফার্স্ট নোটে লেখা আছে ডিসপ্লাসিয়া ইজ নট এনকাউন্টার্ড ইন কানেকটিভ টিস্যু বাট ইন ইপিথেলিয়া। ঠিক আছে, তাহলে এনকাউন্টার্ড ইন কানেকটিভ টিস্যু অনলি, দিস ফলস আনসার, ইজ অফেন ফাউন্ড অ্যাডজাসেন্ট টু দ্য ফোকাই অফ ইনভেসিভ ক্যান্সার, যেটা আমি আপনাদের বলেছিলাম, রবিনসন লাইন হুবহু তুলে দিছি। ঠিক আছে, রিগার্ডিং ডিফারেন্সিয়েশন এন্ড অ্যানাপ্লাসিয়া, মেলিগন্যান্ট টিউমার্স আর নেভার ওয়েল ডিফারেন্সিয়েটেড। আমি আপনাদের বলেছি মেলিগন্যান্ট টিউমারের মধ্যেও কিছু ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার আছে, তাহলে এটা কি আনসার? ফলস। হ্যাঁ, আর অ্যাসেসড আন্ডার মাইক্রোস্কোপ, অবশ্যই আমি যে ফিচারগুলো বলেছি আপনাদের অ্যানাপ্লাসিয়া এগুলো সবই কি ফিচার? মাইক্রোস্কোপিক, কারণ আমি নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও দেখতেছি, আমি প্লিওমরফিজম দেখতেছি, আমি লস অফ পোলারিটি দেখতেছি, আমি মাইটোটিক ফিগার দেখতেছি, আমি নেক্রোসিস দেখতেছি, হেমোরিজ দেখতেছি, এগুলো কিসের ফিচার? সব মাইক্রোস্কোপিক ফিচার।
এই টার্মটা আমাদের অনেকেরই বুঝতে একটু কষ্ট হচ্ছে, ঠিক না? আর সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, এই টার্মটা আপনারা পাবেন যে কোনো কোশ্চেনে। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, এই জিনিসটা আপনারা পাবেন। যদি আপনারা এটা বুঝে নিতে পারেন, যে কোনো কোশ্চেনে ইজিলি আনসার করতে পারেন। আমরা ইন্টার্নের সময়, আমি একটা এক্সাম্পল দিয়ে সবসময় বুঝাই, যে আমরা ইন্টার্নের সময় সবাই টিবির পেশেন্ট পেয়েছি। ধরেন আপনি যদি 10টা টিবির পেশেন্ট পেয়ে থাকেন, 5টা টিবির পেশেন্টের কমপ্লেইন থাকবে 3 মাস ধরে তাদের কাশি, ক্রনিক কাফ নিয়ে আপনাদের কাছে আসবে। 2 জন যদি খুব খারাপ অবস্থা নিয়ে আসে, তারা হেমোপ্টাইসিস নিয়ে আসবে। আর ম্যাক্সিমামদেরই কমপ্লেইন থাকবে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। তার মানে পেশেন্টের ডায়াগনোসিস কিন্তু সেম আমাদের, টিউবারকুলোসিস, কিন্তু তাদের কি প্রেজেন্টেশন ভিন্ন এক একটা পেশেন্টের। এই যে প্রেজেন্টেশন ভিন্ন আমরা যেটা পাচ্ছি, এটা কি ম্যাক্রোস্কোপিক্যালি পাচ্ছি না মাইক্রোস্কোপিক্যালি? ম্যাক্রোস্কোপিক্যালি পাচ্ছি। এবং সেই ম্যাক্রোস্কোপিক্যালি যেটা পাচ্ছি, এই অ্যাসেসমেন্টটা কি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতেছে? হ্যাঁ, করতেছে। তাহলে এটা কি অ্যাসেসমেন্ট? সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। মানে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট হলো ওই অ্যাসেসমেন্টটা, যেই অ্যাসেসমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে, যেই অ্যাসেসমেন্টটা আমি খালি চোখে ম্যাক্রোস্কোপিক্যালি দেখছি, দিস ইজ কল্ড সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। বাট হোয়াট ইজ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট? এই 10টা পেশেন্ট, টিবি পেশেন্টের আমি যদি স্যাম্পল নিয়ে, টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি, আমি 10 জনেরই কি নেক্রোসিস পাবো? কেজিয়াস নেক্রোসিস পাবো। পাবো কি না? পাবো। তার মানে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট হলো সেই অ্যাসেসমেন্ট যেটা আমি মাইক্রোস্কোপের নিচে দেখবো, এবং যেই অ্যাসেসমেন্টটা কোনো পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে না। আমরা সবাই বুঝতে পারছি। তার মানে যে কোনো প্রশ্ন এখন যদি আপনাদের আসে, যেটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আপনার প্রশ্নে দেখবেন যে প্রশ্ন যেটা চেয়েছে সেটা আপনি কি মাইক্রোস্কোপিক্যালি পেয়েছেন না ম্যাক্রোস্কোপিক্যালি পেয়েছেন। যদি ম্যাক্রোস্কোপিক্যালি পান, সাবজেক্টিভ; যদি মাইক্রোস্কোপিক্যালি, অবজেক্টিভ। তাহলে এনাপ্রেসের ফিচারগুলো আমরা কিভাবে পাই? মাইক্রোস্কোপিক্যালি। সাবজেক্টিভ না অবজেক্টিভ? অবজেক্টিভ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা ভুল করবেন না। ফিচার্স অফ নিওপ্লাস্টিক সেল, ফিচার্স অফ মেলিগনেন্সি, নিউক্লিয়ার প্লিওমরফিজম, নেক্রোসিস, অ্যাবনর্মাল মাইটোসিস, ফরেন বডি জায়ান্ট সেল, এগুলো সবই আপনাদের পড়ানো হয়েছে। হ্যাঁ, সব দেখেন এই জায়গা থেকে কতগুলো কোশ্চেন এসেছে আপনাদের। ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া। ঠিক আছে, আসি আমরা পেজ নাম্বার 11। এখন মোটামুটি আপনাদের কিছু দাগিয়ে দিব, কারণ এখান থেকে বোঝানোর কিছু নেই। পেজ নাম্বার 11-এ চলে আসেন। ডিফারেন্স বিটুইন কার্সিনোমা এন্ড সার্কোমা, একটা স্টার্ট দিলেই হবে। ডিফারেন্স বিটুইন কার্সিনোমা এন্ড সার্কোমা, এই পার্থক্যটা পড়বেন। সার্কোমা যে লাইনে আছে, সার্কোমা যে সিরিয়ালে, এই সিরিয়ালের উপরে যে একটু জায়গা আছে, এই জায়গায় আপনারা লিখে রাখতে পারেন, কম বয়সে কম হলেও বাড়ে বেশি। কম বয়সে কম হলেও বাড়ে বেশি। কম বয়সে কম হলেও বাড়ে বেশি। রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। কম বয়সে কম হলেও বাড়ে বেশি। রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। এখন আসলে আমরা একটু মিলিয়ে দেখি। এখন আমি যদি আপনাকে বলি কার্সিনোমা, সার্কোমা, কোনটা আর্লি এজে হয়? সার্কোমা, কারণ কম বয়সে। কোনটা মোর কমন? কার্সিনোমা, কারণ আমি বলছি এটা কম হলেও। কোনটা র্যাপিডলি গ্রোয়িং? সার্কোমা, কারণ এটা বাড়ে বেশি। কোনটার মধ্যে হেমাটোজেনাস স্প্রেড আছে? সার্কোমা, কারণ এটা রক্তে ছড়ায়। কোনটা লিমফেটিক স্প্রেড? কার্সিনোমা। কোনটার মধ্যে হ্যামোরেজ হয়? সার্কোমা, কারণ রক্ত ছড়ায়। কোনটার মধ্যে ব্লাড ভেসেলস বেশি থাকবে? রক্ত যায়, সার্কোমা। বুঝতে পারছেন সবাই? এই দুইটা লাইন যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের এখানের পার্থক্যটা না পড়লেও হবে। শুধুমাত্র লাস্ট লাইনটা পড়ে নেবেন, পার্থক্যের লাস্ট পয়েন্টটা, যে কার্সিনোমা রেডিও সেন্সিটিভ, সার্কোমা রেডিও রেজিস্ট্যান্ট। এটা পড়ে নিলেই হবে। হ্যাঁ, আসেন আমরা ডিফারেন্সেস বিটুইন বিনাইন এন্ড মেলিগন্যান্ট টিউমার, এটা একটু দেখি। পেজ নাম্বার 11-এর নিচে আছে ডিফারেন্সেস বিটুইন বিনাইন এন্ড মেলিগন্যান্ট টিউমার। এই পার্থক্যটা হলো আপনাদের স্লাইডে যেটা দেখানো হচ্ছে, সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি রবিন্স থেকে। বিনাইন এন্ড মেলিগন্যান্ট টিউমারের পার্থক্যগুলো পড়ে নেবেন। দেখেন, মেলিগন্যান্ট টিউমারে কিন্তু লেখা আছে, দেখছেন, সাম ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, মানে কিছুগুলা পোরলি ডিফারেন্সিয়েটেড, কিছু ওয়েল ডিফারেন্সিয়েটেড। এই পার্থক্যটা পড়বেন। আপনাদের শীটে যে পার্থক্য 3 নাম্বার পয়েন্ট আছে, এনক্যাপসুলেটেড। এনক্যাপসুলেটেড হলো বিনাইন টিউমার, আর মেলিগন্যান্ট টিউমার কি লেখা আছে? নট ক্যাপসুলেটেড, রেয়ারলি ফলস ক্যাপসুল থাকে। এখানে একটু লিখে নেন যে ফলস ক্যাপসুল কার থাকে মেলিগন্যান্ট টিউমারে? রেনাল সেল কার্সিনোমা। কার থাকে? রেনাল সেল কার্সিনোমার থাকে। ঠিক আছে, আর বিনাইন টিউমার্স লেখা আছে আপনাদের এনক্যাপসুলেটেড। অলওয়েজ যে ক্যাপসুলেটেড থাকবে বিনাইন টিউমার, এরকম না। বিনাইন টিউমারও কিছু আছে যেটা ক্যাপসুলেশন ছাড়া আছে। 4টা বিনাইন টিউমার আছে যেটার মধ্যে আপনার ক্যাপসুল নাই। সেই 4টার এক্সাম্পল আমরা একটু লিখে নিই। বিনাইন টিউমার্স উইদাউট ক্যাপসুল। নাম্বার 1 লেখেন লিওমায়োমা। লিওমায়োমা, লিওমায়োমা। নাম্বার 2 এডিনোমা। নাম্বার 3 পেপিলোমা। নাম্বার 4 হেমানজিওমা। নাম্বার 1 লিওমায়োমা, নাম্বার 2 এডিনোমা, নাম্বার 3 পেপিলোমা, নাম্বার 4 হেমানজিওমা। ঠিক আছে,
আসেন পরের পেজে আছে বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের নাম, এই বক্সটা আপনারা পড়বেন পরের পেজে, পেজ নাম্বার 12-এ। পেজ নাম্বার 13-এ আছে মেজর টিউমার্স ইনভলভিং বোনস। এই পেজ নাম্বার 12 এবং 13 পুরো বক্সটাকে আপনারা 3 স্টার দিয়ে পড়বেন, অবশ্যই পড়বেন, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ানোর কিছু নেই, বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের নাম শুধু পড়বেন আপনারা। আসেন পেজ নাম্বার 14-এ আসেন, আমরা পেজ নাম্বার 14-এ চলে আসি, ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। দেখেন আপনাদের বিগুলো লাস্ট ইয়ারগুলোতে কি কি কোশ্চেন এসেছে দেখেন, মেলিগন্যান্ট টিউমারের নাম এসেছে ডিপ্লোমা পরীক্ষায়, মেলিগন্যান্ট টিউমার্সের নাম, ফলোইং টিউমার্স আর হিস্টোলজিক্যালি বিনাইন, দ্যাট মিনস বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারের নাম এসেছে, হ্যাঁ মেলিগন্যান্ট টিউমার্স নাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই দেখেন বিনাইন বোন টিউমার কোনগুলো বিনাইন কোনগুলো মেলিগন্যান্ট, এগুলো পরীক্ষায় আসে আপনাদের, এটা জাস্ট বক্স পড়বেন আর আনসার করবেন, খুবই ইজি, এগুলো ডাইরেক্ট বক্স থেকে তুলে দেয়, এগুলো কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কোশ্চেন নেই এগুলোর মধ্যে। আসেন পেজ নাম্বার 14-এ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, আমরা আসি এই যে জেনেটিক প্রিডিসপোজিশনে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম যেটা আছে এটার মধ্যে আসি। ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম এই প্যারাটাকে আপনারা 2 স্টার দিয়ে পড়বেন, ঠিক আছে। তারপরে যে আছে এক্সাম্পলস অফ ইনহেরিটেড প্রিডিসপোজিশন অফ ক্যান্সার, এই কোন জিন দিয়ে আপনার কোন ক্যান্সার হয় সেটা আমরা পড়বো, এটাও তো মুখস্থ করার পড়া, এটা আপনারা 2 স্টার দিয়ে পড়বেন, হ্যাঁ। দেখেন এপিসি দিয়ে কি লেখা আছে, ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপোসিস ক্যান্সার, এপিসি দিয়ে কি হয়, ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপোসিস ক্যান্সার। এছাড়া এপিসি দিয়ে আরো কয়েকটা হয়, আপনাদের পরীক্ষায় আসে, লিখে রাখেন, ব্রেন চাপো, এপিসি দিয়ে কি কি হয়, ব্রেন চাপো, ব্রেন দিয়ে প্রাইমারি ব্রেন টিউমার লিখেন, প্রাইমারি ব্রেন টিউমার। সি দিয়ে লিখেন কোলন ক্যান্সার লেস দেন 25 ইয়ার্স, কোলন ক্যান্সার লেস দেন 25 ইয়ার্স। এইচ দিয়ে লিখেন হেপাটোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা। এ দিয়ে লিখবেন এম্পুলা অফ ভেটার ক্যান্সার, এম্পুলা অফ ভেটার ক্যান্সার, আমরা জানি এম্পুলা অফ ভেটার কি অ্যানাটমি ক্লাসে। পি দিয়ে লিখবেন পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। ব্রেন দিয়ে কি লিখেছি আমরা, প্রাইমারি ব্রেন টিউমার। সি দিয়ে কোলন ক্যান্সার লেস দেন 25 ইয়ার্স, এইচ দিয়ে হেপাটোব্লাস্টোমা, এ দিয়ে এম্পুলা অফ ভেটার ক্যান্সার, পি দিয়ে পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ও দিয়ে ওস্টিওমা অফ জো, ওস্টিওমা।